আমাদের ষষ্ঠ ডেসক্রিপটিভ ইংলিশ বাংলা ব্যাচ শুরু হচ্ছে আগামী 14ই এপ্রিল, পয়লা বৈশাখ, রবিবার। গত কয়েক মাসে যারা জিজ্ঞাসা করেছিলেন নতুন ব্যাচ কবে আসছে, নতুন ডেসক্রিপটিভ ব্যাচ কবে আসছে, তাদের কাউকে ফেব্রুয়ারি, মার্চ ইত্যাদি বলতে বলতে আলটিমেটলি সেটা শুরু হচ্ছে গিয়ে এপ্রিল মাসে, অর্থাৎ বাংলা নববর্ষে ইংরেজির নতুন ব্যাচ। কোন কোন পরীক্ষার জন্য আমাদের এই ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ ব্যাচ, মেনলি ইংলিশ ব্যাচ উপযুক্ত হবে, সেটা হচ্ছে মূলত আমরা ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড, অর্থাৎ ডাব্লিউবিসিএস মেন্সের যে পেপার 1 এবং পেপার 2 সেটা ওরিয়েন্টেড পড়াশোনা করি, এবং তাতে করেই আমাদের ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিপিএসআই, এক্সাইজ এসআই, কলকাতা পুলিশের এসআই এবং অন্যান্য বিভিন্ন কোর্টের পরীক্ষা বা অন্য যে কোনো পরীক্ষা যেখানে যেখানে ডেসক্রিপটিভ পেপার থাকে, মূলত সবগুলোই আমাদের কভার হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন তোমাদের মধ্যে আসতে পারে যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের যে ডেসক্রিপটিভের প্রশ্ন এবং প্যাটার্ন, তা তো ডাব্লিউবিসিএস এর থেকে খানিকটা আলাদা। তো তার জন্য আমরা এখন থেকে কি করব? আমি সবসময়তে বলি, আমার পুরোনো ব্যাচগুলোতেও একই জিনিস বলে এসেছি গত 5টা ব্যাচে, যে এগুলোর জন্য আলাদা করে পড়াশোনার কোনো প্রয়োজন নেই। আমরা যদি ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড পড়াশোনা করি, ডাব্লিউবিসিএস কে ফোকাস রেখে, ডাব্লিউবিসিএস এর মেন্সের পেপারকে ফোকাস রেখে পড়াশোনা করি, তাহলে আমরা ক্লার্কশিপ বা মিসলেনিয়াস এই পরীক্ষাগুলোর প্রিলি হয়ে যাওয়ার পরে আমরা যদি মেন্সের জন্য একটা আলাদাভাবে একটু স্ট্র্যাটেজি নিয়ে একটু আলাদা অ্যাপ্রোচ নেওয়ার চেষ্টা করি, যেটা আমাদের ডাব্লিউবিসিএস এর মেন্সের জন্য, ডাব্লিউবিসিএস মেন্সের বাংলা ইংলিশের জন্য যে প্রিপারেশন চলছিল সেটাকেই একটু আগামুড়ো একটু বাদ দিয়ে কোথাও একটু মডিফিকেশন করে যদি একটু নিজের মতো করে পড়াশোনা করি, একটু স্ট্র্যাটেজি সাজিয়ে নিই কীভাবে অ্যাটেম্প্ট করবো, তাহলেই কাজ চলে যায়। তো এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য একসাথে কম্প্রিহেন্সিভ প্রিপারেশন হবে আমাদের এই বাংলা ইংরেজি, মূলত ইংরেজি ডেসক্রিপটিভ ব্যাচে। ক্লাস কোথায় হয়? আমাদের ক্লাস হয় হচ্ছে প্লে স্টোরে টিচমিন টিউশন অ্যাপ বলে একটা অ্যাপ রয়েছে, সেখানে আমাদের ক্লাস হয়। কখন ক্লাস হয়? একদম প্রথম ব্যাচ থেকে, এটা তো আমাদের ষষ্ঠ ব্যাচ শুরু হতে যাচ্ছে। প্রতিটা ব্যাচে একই জিনিস, ডেসক্রিপটিভের জন্য আমাদের নির্দিষ্ট রাখা রয়েছে হচ্ছে রবিবার রাত্রি 9টা। প্রতি রবিবার রাত্রি 9টা আমাদের লাইভ ইন্টারেক্টিভ ক্লাস হয়। ক্লাসটা কতক্ষণের হয়? মূলত 1.5 থেকে 2 ঘন্টার ক্লাস বলা হয়। সেটা কখনো কখনো, যেহেতু ডেসক্রিপটিভ ক্লাস, কখনো কখনো সেটা প্র্যাকটিস করতে করতে ক্লাসে 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3 ঘন্টাতেও পৌঁছে যাওয়ার নজির রয়েছে, যেখানে ট্রান্সলেশন করতে করতে সবাই বলেছে যে আরও করবো, 3 ঘন্টায় পৌঁছে গেছে, রাত 12টা বেজে গেছে, এমনটাও হয়েছে। মূলত 1.5 থেকে 2 ঘন্টার ক্লাস। ব্যাচ ডিউরেশন কত দিনের? আমাদের ব্যাচ ডিউরেশন হচ্ছে 5 মাস। 5 মাসে 20টা লাইভ ইন্টারেক্টিভ ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাসের আমি সবসময়তে বলি যে ডেসক্রিপটিভ ব্যাচ হলে সবসময় যেটা চেষ্টা করা উচিত যে লাইভ ক্লাসে থাকার। যদি কেউ কোথাও চাকরি করছে বা অন্যান্য কোনো কারণে লাইভ ক্লাসে থাকা সম্ভব না হয়ে ওঠে, সেক্ষেত্রে তাদের জন্য রেকর্ডিং থাকছে, এবং ক্লাসে যে বোর্ড ওয়ার্ক হচ্ছে সেই বোর্ড ওয়ার্কের পিডিএফও অ্যাভেলেবেল থাকছে টিচমিন টিউশন অ্যাপে। এবং এইখানে একটা বিষয় হচ্ছে, এই যে রেকর্ডিং এবং যে বোর্ড ওয়ার্ক, এটা কিন্তু ভ্যালিড থাকছে, মানে এটার ভ্যালিডিটি হচ্ছে লাইফ টাইম। অর্থাৎ 5 মাস পরে তুমি আর পুরোনো ভিডিওগুলো দেখতে পেলে না, এটা হবে না। এটা একদম লাইফ টাইম তুমি টিচমিন টিউশন অ্যাপে এই ভিডিওগুলো এবং এই যে হোমওয়ার্ক থাকবে এবং যে ক্লাস ওয়ার্কগুলো, অর্থাৎ যে বোর্ড ওয়ার্কগুলো, সেগুলো সব দেখতে পাবে। এবার এই 5 মাসের পরে কি তোমাদের পুরোপুরি আমি ছেড়ে দেবো? 5 মাস ডেসক্রিপটিভের ক্লাস করিয়ে সব কিছু শিখিয়ে দেবো 5 মাসে, তারপর ছেড়ে দেবো? মোটেই নয়। 5 মাসের পরে আমাদের একটা প্র্যাকটিস ব্যাচ চলে, সেটা কীরকম আমি ডিটেলসে পরে আসছি। ডিসক্লেমার দিয়ে রাখি এখানে, ভিডিওটা অনেকটা লম্বা হবে। যারা শুধুমাত্র ফিস কত এবং কোট আনকোট ব্যাচ পারচেস করবো কীভাবে জন্য ভিডিও দেখতে শুরু করেছো, তাদেরকে বলি আমার ব্যাচ পারচেস করা যায় না। এবং দ্বিতীয়ত হচ্ছে ফিস কত ইত্যাদির জন্য যদি দেখতে শুরু করে থাকো, তাহলে একদম স্কিপ করে গিয়ে শেষের ভিডিওর একদম শেষে গিয়ে ওটা দেখে নিতে পারো। যারা পুরো বিষয়টা জানতে চাও তারা পুরো ভিডিওটা দেখো। এবং ব্যাচে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু পুরো ভিডিও দেখেই অ্যাডমিশন নিতে হবে। আমাদের ক্লাস কিভাবে হয়, মানে ক্লাসে কি হয় অ্যাকচুয়ালি? 1.5 ঘন্টা 2 ঘন্টার যে ক্লাস হচ্ছে, সেখানে মূলত যেটা হয়, আমাদের মূলত 4টে কমন টপিক থাকে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে। 1 হচ্ছে ট্রান্সলেশন, 2 হচ্ছে প্রেসি, 3 হচ্ছে পত্র রচনা বা লেটার রাইটিং, এবং 4 হচ্ছে প্রতিবেদন, যদিও প্রতিবেদনটা বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে খানিকটা আলাদা। তার সাথে বাংলায় অতিরিক্ত থাকে হচ্ছে বোধ পরীক্ষণ, এবং ইংরেজির ক্ষেত্রে অতিরিক্ত থাকে হচ্ছে একটা এসে বা কম্পোজিশন লিখতে হয়। কখনো কখনো ডায়লগ থাকে, ডায়লগটা 2বার এসেছিল ডাব্লিউবিসিএস, আর কখনো আসেনি। এইগুলো হলো মূলত আমাদের টপিক। আমরা ক্লাসে কি করি? ক্লাসে আমরা প্রথমত যে কোনো একটা টপিকের থেকে নিয়ে, ধরা যাক আমরা প্রেসি করছি, প্রথমত প্রেসির যে বিভিন্ন নিটিগ্রিটিগুলো, কিভাবে প্রেসি অ্যাটেম্প্ট করতে হবে, ডুজ অ্যান্ড ডোন্টস কী কী রয়েছে, কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, কোন কোনগুলো বাদ দিতে হবে, সেগুলো নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করি।
তারপরে আমরা যেটা করি, ক্লাসেই আমরা একটা প্রেসি বা ট্রান্সলেশন যেটাই হোক না কেন, যেটাই আমরা করবো আর কি ক্লাসে, সেটা আমরা ক্লাসে সবাই মিলে গ্রুপ স্টাডির মতো করে আর কি সবাই মিলে সেটাকে সলভ করি। সলভ করার পরে পরবর্তী সপ্তাহে, মানে ওই সপ্তাহের জন্য আর কি, ওই টপিকটার ওপরই একটা টাস্ক, মানে ওই ওই বিষয়টার উপরে একটা টাস্ক তোমাদের দেওয়া থাকে। তোমরা সেটা আহ, খাতায় সলভ করে পিডিএফ করে আমাকে হোয়াটসঅ্যাপ করছো, এবং আমি সেটাকে কারেকশন করে এবং সেখানে সেখানে প্রয়োজনীয় মার্কস এবং রিমার্কস, এবং যদি কোথাও প্রয়োজন মনে হয় ভয়েস রেকর্ড করে আমার যে বক্তব্য তোমার তোমার খাতাটা ইভ্যালুয়েট করে সেটা জানিয়ে তোমাকে আমি আবার হোয়াটসঅ্যাপে ফেরত পাঠাই। এবং পরবর্তী রবিবার ক্লাসে সেটা নিয়ে প্রথমে একটা ডিসকাশন হয়, তারপরে আবার পরের দিনের টপিক বা ওই আগের দিনের টপিকই আবার যদি রিভিশন করার প্রয়োজন হয় তাহলে সেটা, অথবা পরের দিনের টপিক সেটা নিয়ে আবার ডিসকাশন হলো, সেটা আমরা ক্লাসে সলভ করলাম, পরের দিনের জন্য টাস্ক দেওয়া হলো। এইভাবে আমাদের ক্লাসগুলো চলে। এবং এখানে যেটা বলেছিলাম যে লাইভ ইন্টারেক্টিভ ক্লাস, ইন্টারেক্টিভ কেন বলছি, কারণ এখানে এমনটা নয় যে একটা ক্লাসের লেকচার চলছে আমি শুধু বলছি তোমরা শুনে যাচ্ছ, এরকম বিষয়টা নয়। যার যেখানে যা বক্তব্য রয়েছে, এবং এই যে বললাম যে সবাই মিলে গ্রুপ স্টাডির মতো করে আমরা সলভ করি, তার কারণ আমরা মাঝখানে, মানে আমি জাস্ট বলে গেলাম বা আমি দেখিয়ে গেলাম দেখো এইভাবে এইভাবে করতে হবে, এই জিনিসগুলো মোটেই চলে না। আমরা সবাই মিলে সবার মতামত নিয়ে একটা ট্রান্সলেশন হলে সেটাকে কীভাবে ট্রান্সলেশন করছে, কাটটা ঠিক কাটটা ভুল, এইভাবে আমরা সলভ করতে করতে আমরা ক্লাসগুলো এগিয়ে নিয়ে যাই। এবং যেটা বললাম যে প্রতি সপ্তাহে একটা করে হোম টাস্ক থাকে, এবং সেটা তোমরা খাতায় লিখে জমা করছো আমাকে, এবং সেটা ইভ্যালুয়েশন প্রতি সপ্তাহেই করা হয়। এখানে যেটা বলার যে মিসলেনিয়াস পরীক্ষার মেন্সের ক্ষেত্রে দু একটা জিনিস এক্সট্রা থাকে, দু একটা জিনিস বললে ভুল হবে, মোটামুটি 30 নম্বর মতো এর বাইরে কিছু থাকে, যেখানে কিছু গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট, কিছু ভোকাবুলারি অ্যাসপেক্ট থাকে। আমি কিন্তু সেগুলো মোটেই তোমাদেরকে গ্যারান্টি দিতে পারছি না যে আমি সেগুলো তোমাদেরকে ক্লাসে সবটা কভার করিয়ে দেবো। আমি হয়তো বলে দিতে পারি যে সেগুলো কোন জায়গা থেকে করতে পারো, সেটা আমি বলে দিতে পারি। বা যদি 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 মনে হয় যে মিসলেনিয়াসের মেন্সের আগে এটা তোমাদের একবার দেখিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে, তাহলে সমস্ত ব্যাচগুলো একদম 1 থেকে শুরু করে 6 নম্বর ব্যাচ সবাইকে একসাথে নিয়ে একটা ডিসকাশন করা যেতে পারে। অথবা ক্লার্কশিপের মেন্স যখন আসবে, ক্লার্কশিপের মেন্সে যেহেতু খুব কম সময়ের মধ্যে অনেকগুলো টপিক আমাকে অ্যাটেম্প করতে হয়, সেখানেও আমরা আমাদের অ্যাপ্রোচটা কী রাখবো, স্ট্র্যাটেজিটা কী রাখবো, সেটা নিয়ে সবাইকে নিয়ে একটা আলাদাভাবে ডিসকাশন করা যেতে পারে। কিন্তু এই 20টা ক্লাসের মধ্যে সেই নিয়ে কোনো ডিসকাশন সাধারণত করা হয় না, যদি না এই 5 মাসের মধ্যে কোনোভাবে, মানে সম্ভব নয়, আগামী 3 মাস ইলেকশন চলবে, সম্ভব নয় 5 মাসের মধ্যে যদি কোনোভাবে ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের মেন্স চলে আসে। আবারও বলছি সম্ভব নয়, যদি চলে আসে তখন সেটা দেখা যাবে। আচ্ছা, এই যে চেকড কপি তোমরা পাচ্ছ, অর্থাৎ খাতা তোমাদের চেক করে প্রতি সপ্তাহে দিচ্ছি, তার সাথে কি পাচ্ছ? অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে আমি তো চেকড কপি পেলাম, কিন্তু এটার একটা, মানে আমি যেটা লিখেছি ঠিক আছে, আমি যে মার্কস পেয়েছি, রিমার্কস পেয়েছি, সব ঠিক আছে, এর সাথে একটা স্ট্যান্ডার্ড আনসার কীরকম হওয়া উচিত সেটা আমি দেখতে চাই। সেই জন্য আমি নিজে একটা স্পেসিমেন আনসার লিখে সেটা প্রোভাইড করে দিই প্রতি সপ্তাহেই। সেটা থেকে একটু যাচাই করে নেওয়া যেতে পারে, সেটা হতে পারে তোমাদের থেকে ভালো লেখা হতে পারে, তোমাদের থেকে খারাপ লেখা হতে পারে, একটু যাচাই করে নেওয়া যেতে পারে। তার সাথে আরেকটা জিনিস যেটা আমি 3rd ব্যাচ থেকে চালু করেছি, তার আগে এই বিষয়টা ছিল না। যে অনেকের ক্ষেত্রে মনে হয় যে আমি 40-এর মধ্যে 20 পেলাম, তাহলে 40-এর মধ্যে যে 25 পেলো বা যে ক্লাসে হাইয়েস্ট পেলো সে কীরকম লিখেছে, তার সাথে আমার লেখার গুণগত মানের ফারাক কোথায়? আমি 20 পাচ্ছি, সে 25 বা 27 কেন পাচ্ছে? কি করে এই তফাৎটা হচ্ছে? বা 20-র সাথে 23, 15-র সাথে 25, এই তফাৎটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে? সেটা কারোর মনে হলো যে আমি একবার এটা আমার জানার প্রয়োজন রয়েছে। সেই কারণে যেটা করা হয় যে প্রতি সপ্তাহে ব্যাচের টপ 3 বা টপ 5 পেপারস যেগুলো, অর্থাৎ সর্বোচ্চ 3 বা 5 জন যারা স্কোর করেছে, তাদের খাতাগুলোর স্ক্যান্ড কপিও শেয়ার করে দেওয়া হয়, যাতে নিজের খাতার সাথে সেই কপিগুলোকে তুল্যমূল্য বিচার করে নেওয়া যায় যে কোথায় কোথায় আমার ইমপ্রুভমেন্ট প্রয়োজন রয়েছে, মার্কস এবং রিমার্কসের পরেও। এখন অনেকের প্রশ্ন থাকে যে ক্লাসে গ্রামার করানো হবে কিনা, ভোক্যাবস করানো হবে কিনা। সাফ উত্তর হচ্ছে না। ক্লাসে গ্রামার এবং ভোক্যাবস এগুলো যদি খুব ডিটেইলড ওয়েতে করাতে হয়, তাহলে আমাদের 20টা ক্লাসের মধ্যে কিচ্ছু হবে না, কোট আনকোট কিচ্ছু হবে না। তবে গ্রামার কি একেবারেই হয় না? অবশ্যই হয়। আমাদের প্রথম দিকের যে ক্লাসগুলো হয় সেখানে গ্রামারের বিভিন্ন অ্যাসপেক্টগুলো নিয়ে, যেগুলো আমাদের মাথায় রাখা প্রয়োজন, সেগুলো নিয়ে একটা ডিটেইলড আলোচনা হয়, এবং সেখানে একটা রূপরেখা দেওয়া হয় যে আমরা কিভাবে ডেসক্রিপটিভের সাথে সাথে ডেসক্রিপটিভ লেখাকে উন্নত করার জন্য গ্রামার এবং ভোক্যাবসের দিকে আমরা কিভাবে নজর দেব, সেই বিষয়টা নিয়ে প্রথম কয়েকটা ক্লাসে বিস্তারিত আলোচনা হয়। এবং তার সাথে আমাদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, সেখানে তো নিয়মিত গ্রামার নিয়ে বিভিন্ন রকমের আলোচনা চলতে থাকে। এবং ক্লাসগুলোতেও যখন আমাদের লাইভ ক্লাস হয়, তার পরবর্তীকালে সেখানেও ধরো কিছু কমন গ্রামাটিক্যাল মিস্টেক যেগুলো সবার হচ্ছে, সেটা অ্যাভয়েড করতে পারলে হয়তো আমাদের লেখার মানটা আর একটু খুলতে পারে।
সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদের ক্লাসগুলোতে আলোচনা হয়। কিন্তু ডিটেইলড গ্রামারের আলোচনা বা ভোকাবুলারির আলোচনা বা ভোক্যাবসের ক্লাস করানো আলাদাভাবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের এই ব্যাচে কোনোভাবেই হয় না। এখন এখন এখানে একটা বিষয় বলি, যে অনেকের মধ্যে একটা এই বদ্ধমূল ধারণা থাকে, যেটা অ্যাকচুয়ালি একটা মিথ, যে খুব ভালো গ্রামার বা খুব ভালো ভোক্যাবস জানলে আমি খুব ভালো ইংরেজি লিখতে পারবো। এটা কিন্তু মোটেই নয়। আমি বারবার যেটা বলি, যে ভালো ইংরেজি লেখার জন্য ইংরেজির বোধটা তৈরি হওয়া প্রয়োজন। যেমন ধরো রিসেন্টলি খুব চর্চার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে সিএএ। তো এই সিএএ নিয়ে যদি একটা লেখা আমাকে লিখতে হয়, সেখানে আমার ইংরেজি গ্রামারের জ্ঞান ভীষণ ভালো, আমার ইংরেজি ভোক্যাবসের জ্ঞান ভীষণ ভালো, আমার শব্দ ভাণ্ডার অসীম, আমি খুব সুন্দর একটা লেখা লিখে ফেললাম, সেটা কখনো সম্ভব নয়। এই জন্য বলছি, এই যে বোধটা গড়ে তোলা একটা টপিক, সেটাকে কিভাবে আমি অ্যানালিসিস করব, সেই অ্যানালিসিসকে সাপোর্ট করবার জন্য সাপোর্টিং ডেটা হিসেবে আমি কি কি প্রোভাইড করব, সেটা যেন অতিরিক্ত তথ্যের ভারে জর্জরিত না হয়ে যায়, সেটা কিভাবে আমি সেটার বিষয়ে আমি কিভাবে নজর দেব, এই বোধটা তৈরি হওয়াটা হচ্ছে প্রয়োজন। এবং আমাদের 20টা ক্লাস জুড়ে লক্ষ্য থাকে এই বোধটা তৈরি করার। এবার প্রশ্ন হচ্ছে, বাংলা কি ক্লাসে একেবারেই হবে না? অবশ্যই বাংলা হবে। এটা হচ্ছে আমাদের ইংরেজি ডেসক্রিপটিভ ব্যাচ আমরা বলছি, কিন্তু বাংলা অবশ্যই হবে। কিন্তু বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, তাই বাংলার প্রতি আমাদের যেহেতু একটা ন্যাচারাল গ্রিপ রয়েছে, তাই ইংরেজিটা অধিকাংশ জায়গাটা জুড়ে হবে, বাংলা মাঝে মধ্যে হবে, এবং পরবর্তীতে যখন আমাদের প্র্যাকটিস ব্যাচ হবে, সেখানে 3:1 বা 2:1 এইভাবে আমাদের বাংলাটা চলবে। অর্থাৎ 3টি ইংরেজি লেখা হলে একটা বাংলা লেখা, বা 2টো ইংরেজি লেখা হলে একটা বাংলা লেখা, এইভাবে আমাদের চলবে। অর্থাৎ বাংলার ওপর, মানে ইংরেজির ওপর যতটা ফোকাস করছি, বাংলার ওপর ঠিক ততটা ফোকাস করছি, এটা কিন্তু হবে না। ইংরেজির ওপরই আমরা মূল ফোকাসটা আমাদের থাকবে, বাংলাটা আমরা মাঝে মধ্যে করবো, এবং যে বিষয়গুলো বাংলার ভীষণভাবে প্রয়োজন, যেটার ওপর আমাদের মূল ফোকাস করতে হবে, সেগুলো নিয়ে কিন্তু আমাদের ডিটেইলড আলোচনা হবে। এবং বাংলাও কিন্তু ক্লাসে আমরা টাস্ক থাকবে, সেগুলো আমরা সলভ করব, খাতা চেকিং হবে, এগুলো কিন্তু হবে, কিন্তু ওই যে বললাম মাঝে মধ্যে। এর সাথে অতিরিক্ত কি থাকছে? খবরের কাগজ কিভাবে পড়বে? আমরা জানি যে ডেসক্রিপটিভ লেখার জন্য খবরের কাগজ নিয়মিত পড়াটা, এটা একটা গুরুত্বপূর্ণ অভ্যাস। তার কারণ আমরা যদি গত বছরগুলোর প্রশ্নপত্র অ্যানালিসিস করে দেখি, সেখানে দেখব যে নিয়মিত খবরের শিরোনামে যে বিষয়গুলো থাকছে, যেগুলো চর্চার মধ্যে থাকছে, সেই বিষয়গুলোর থেকে কিছু না কিছু আমরা লেখার মধ্যে পাচ্ছি। এই চর্চার মধ্যে থাকাটা ভীষণভাবে জরুরি। তাই খবরের কাগজ কিভাবে পড়বো, কতটা পড়বো, এইটা আমাদের একটা ডিসকাশন হয়। এবং তার সাথে সাথে একটা জিনিস, যে যেহেতু তোমাদের প্রচুর পড়াশোনা থাকে, তোমরা সমস্ত খবরের কাগজ একদিনে পড়বার মোটেই সময় হয় না, এবং সেটা পড়া উচিতও নয়, সেটা একটা ব্যাড ইনভেস্টমেন্ট। তাই আমি যেটা চেষ্টা করি, যে 7 দিন পর পর বিভিন্ন খবরের কাগজ থেকে যে ইম্পর্টেন্ট এডিটোরিয়ালগুলো, বা এডিটোরিয়াল ছাড়াও অন্য কোনো নিউজ বা কোনো নিউজের লিঙ্ক, সেগুলো একসাথে এক জায়গায় করে 7 দিন পর পর সেগুলো গ্রুপে শেয়ার করে দিতে। এর সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে, সেটা হচ্ছে, এটাও 3rd ব্যাচ থেকে শুরু হয়েছিল, প্রথম 2টো ব্যাচ ডেপ্রাইভড হয়েছিল, সেটা হচ্ছে ডেইলি ট্রান্সলেশন। দেখো, রবিবার আমাদের ক্লাস হলো, তারপরে তোমরা একটা টাস্ক করলে, সেটা বৃহস্পতিবারের মধ্যে জমা করলে, আমি তোমাদের খাতা চেক করে দিলাম, আবার পরে রবিবার ক্লাস হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই রবিবার থেকে রবিবারের মধ্যে মাত্র একদিন তোমরা ডেসক্রিপটিভ নিয়ে বসছো, আর কোনো দিন বসছো না। এই কারণে তোমাদেরকে ট্র্যাকের মধ্যে রাখার জন্য আমি যেটা করি, সেটা হচ্ছে প্রত্যেক দিন একটা করে 1 লাইনার, অথবা 2 লাইন বা 3 লাইনেরও হতে পারে ট্রান্সলেশন, সেটা আমাদের এই টিচমেন্ট টিউশন অ্যাপই হোমওয়ার্ক সেকশনে প্রত্যেক দিন থাকে, রবিবার বাদে। অর্থাৎ প্রতিদিন ওটা অ্যাপে দেওয়া থাকছে, তোমরা ওটা সাবমিট করছো ট্রান্সলেশন করে, এবং তারপর সেটার ইভ্যালুয়েশনও হচ্ছে, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, সেটার মডেল আনসার বা স্পেসিমেন আনসার দেখতে পাচ্ছ। অর্থাৎ এই জিনিসটা প্রত্যেক দিন চলছে, যাতে করে একটা অভ্যাসের মধ্যে তোমরা থাকো। এটা তোমাদের এবং আমার দুই পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ। এবার সব কথাই মোটামুটি হয়ে গেল, এখন আসি প্র্যাকটিস ব্যাচ কি সেই বিষয়টায়। দেখো, প্র্যাকটিস ব্যাচ হচ্ছে 5 মাসের মধ্যে তো ডেসক্রিপটিভের সিলেবাস মানে ডেসক্রিপটিভে কীভাবে কী অ্যাপ্রোচ করা উচিত, এই সমস্ত বিষয়গুলো হলো। 20টা ক্লাস আমাদের হলো, 20টা হোমওয়ার্ক হবে, সেগুলোর খাতা চেকিং হবে, সব হবে, ঠিক আছে। 5 মাস পরে কি হয়, 5 মাস পরে যখন লাইভ ক্লাস শেষ হয়ে যাচ্ছে, তখন একটা আমাদের ফুল মক টেস্ট হয় 200 নম্বরের ইংরেজির। এই ফুল মক টেস্টটার পরে যেটা হবে, সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস ব্যাচ শুরু হবে। প্র্যাকটিস ব্যাচটা কীরকম হয়? এটা একটা নমিনাল মান্থলি ফিজে হয়, এবং এখানে যে বিষয়টা হয়, যে যারা মনে করবে যে আমার এখানেই প্রিপারেশন শেষ হয়ে যাচ্ছে না, আমি এটাকে চালিয়ে নিয়ে যাব, তাদের জন্য এই প্র্যাকটিস ব্যাচটি। প্র্যাকটিস ব্যাচে কোনো লাইভ ক্লাস হয় না, প্রতি সপ্তাহে এখানে শুধুমাত্র একটা লেখা দেওয়া থাকে, সেটা কিভাবে লিখতে হবে সেটা নিয়ে একটু ডিসকাশন থাকে, এবং তোমরা সেটা লিখে জমা করছো, খাতা চেকিং যেভাবে চলছিল সব বিষয়টা চলে। সেখানে শুধু দুটো জিনিস থাকে না, এক হচ্ছে কোনো লাইভ ক্লাস থাকে না, দ্বিতীয়ত হচ্ছে কোনো ডেলি হোমওয়ার্ক বা ডেলি ট্রান্সলেশন যেটা থাকছিল সেটা থাকে না।
বাদবাকি যে সাপ্তাহিক হোমওয়ার্ক যেটা তোমরা 20টা ক্লাস জুড়ে করছিলে, প্র্যাকটিস ব্যাচেও সেটা থাকে, সেখানেও খাতা চেকিং থাকে, স্পেসিম্যান আনসার থাকে, সমস্ত কিছু থাকে। এই হলো প্র্যাকটিস ব্যাচ। এবং এটা কেউ যদি মনে করো যে আমি 1 মাস করব, তাও করতে পারো, 2 মাস চাইলে 2 মাস করতে পারো, কেউ যদি মনে করো আমি আনটিল সিলেকশন করব, তাও করতে পারো। এখন যেমন আমাদের 4টে প্র্যাকটিস ব্যাচ চলছে, 1, 2, 3 এবং 4, 4টে ব্যাচের। পঞ্চম ব্যাচটা শেষ হতে চলেছে, এটার প্র্যাকটিস ব্যাচ শুরু হবে খুব শিগগির, এবং তোমাদের ব্যাচটা শেষ হওয়ার পরে, অর্থাৎ ষষ্ঠ ব্যাচ সেটা শেষ হওয়ার পরে সেটারও প্র্যাকটিস ব্যাচ চলবে। এবার আসি ফিজ কত তাতে। ওয়ান টাইম ফিজ যদি তুমি পে করো সেটা হচ্ছে 1200 টাকা, এবং যদি তুমি মনে করো যে আমি দুবারে পে করব, 2 মাসে আলাদা আলাদাভাবে পে করব, তাহলে তোমাকে ভর্তির সময় 650 টাকা পে করতে হবে। এবং দ্বিতীয় মাসে তুমি প্রথম মাস পড়ে দেখে নিলে যে তোমার জন্য এটা সুটেবল হচ্ছে কিনা। যদি মনে হয় যে তুমি কন্টিনিউ করবে, তাহলে দ্বিতীয় মাসে তোমাকে পে করতে হবে 700। অর্থাৎ তুমি যদি দুবারে পে করো, তোমাকে টোটাল 1350 পে করতে হচ্ছে। এবং যদি তুমি মনে করো যে ভর্তির সময় তুমি একবারে পে করে ভর্তি হয়ে যাবে, সেখানে তোমাকে 1200 পে করতে হচ্ছে। অ্যাডমিশন প্রসিডিওর কি? অ্যাডমিশন প্রসিডিওর হচ্ছে তোমাকে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে লেখা রয়েছে। এটা একটা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাতে হবে যে তুমি ডেসক্রিপটিভ ব্যাচে ভর্তি হতে চাইছো, এবং তোমাকে আমি একটা গুগল ফর্ম পাঠাবো, সেই গুগল ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে 9ই এপ্রিলের মধ্যে। এবং এই গুগল ফর্ম যেটা থাকবে, সেই গুগল ফর্মের শেষ যে প্রশ্নটা থাকবে সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটাই আসছি। এই গুগল ফর্মটা ফিল আপ করলে 9 তারিখ পর্যন্ত গুগল ফর্মটা তুমি ফিল আপ করতে পারবে। 9 তারিখের পরে আমি সেই গুগল ফর্ম দেখে তোমাদেরকে আমি পেমেন্ট ডিটেলস পাঠাবো, অর্থাৎ অ্যাকাউন্ট ডিটেলস পাঠাবো, সেটাই তোমরা পে করছো এবং স্ক্রিনশট দিলে আমি তোমাদেরকে ব্যাচে অ্যাড করে নেব। ব্যাচের সিট সংখ্যা কত? দেখো, যে কারণে বললাম যে ওই গুগল ফর্মের শেষ প্রশ্নটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্যাচের সিট সংখ্যা হচ্ছে 40টা। এবং আমি প্রতিবারই চেষ্টা করি, প্রতিটা ব্যাচেই চেষ্টা করি যে এই 40-এর মধ্যেই সংখ্যাটাকে বেঁধে রাখতে, কিন্তু সেটা বাঁধ ভাঙা স্রোতের মতো ছাড়িয়ে যায় অনেকটা। আমি এবারও চেষ্টা করব 40-এর মধ্যেই বেঁধে রাখতে। সেই কারণে একটা ঝাড়াই বাছাই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সিরিয়াসনেস হয়তো সেভাবে থাকে না, সামনে বেশ কিছু পরীক্ষা রয়েছে, সেই সংক্রান্ত উচ্ছলতার কারণে ব্যাচে অ্যাডমিশন নিয়ে নেওয়া হয়, এবং তার ফলে একটা সিট সেখানে বুকড হয়ে যায়। পরবর্তীতে যারা আসে, অনেকের ক্ষেত্রে হয় একটু পরে হয়তো এসে আমাকে বলল যে আমি 2 বার বা 3 বার মেন্স দিয়েছি বা একবার ইন্টারভিউ দিয়েছি, কিন্তু আমি কোনোভাবে সিলেকশন পাচ্ছি না, আমার ডেসক্রিপটিভ রাইটিংটা উন্নত করার প্রয়োজন, আমি তাদেরকে নিতে পারি না, কারণ আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে সিটগুলো ফিল আপ করে ফেলেছি। তো সেই কারণে আমি এই সিরিয়াসনেসটা যাচাই করার জন্য যে কারা সত্যি সত্যি সিরিয়াস আর কি ডেসক্রিপটিভের প্রিপারেশনটা নিয়ে, সেটা যাচাই করে নেওয়ার জন্য, কাদেরকে নেব সেই বিষয়টা ঝাড়াই বাছাই করে নেওয়ার জন্য এই গুগল ফর্মটা। এবং এটার শেষ যে প্রশ্নটা, বাকি প্রশ্নগুলো তো অবশ্যই, কিন্তু তার সাথে শেষ প্রশ্নটা হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই উত্তরটা একটু সময় নিয়ে লিখতে হবে। ওভার ক্রাউডেড ব্যাচ যাতে না হয়, যেহেতু আমার খাতা দেখার বিষয় রয়েছে, আমি সামলে উঠতে পারবো না, সেই কারণে এই ঝাড়াই বাছাইয়ের প্রসেসটা করা। এবং এখানে আরও একটা বিষয় রয়েছে যেটা একদম শেষে আমি বলে রাখি, যেহেতু আগামী 2 থেকে আড়াই মাস নির্বাচনের কাজে আমি ভীষণভাবে ব্যস্ত থাকবো অফিসিয়াল কারণে। সে কারণে হয়তো কখনো কখনো এমন হতে পারে যে কিছু ক্লাস পোস্টপোন করতে হলো, কিছু ক্লাস ক্যান্সেল করতে হলো, সেগুলো অন্যদিন শিফট করতে হলো, যতদিন না নির্বাচনটা কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত। তো সেটা যারা সহযোগিতা করতে পারবে, আমার পুরোনো ব্যাচগুলো যারা রয়েছে, তারা বিষয়টা মানিয়ে গুছিয়ে নিয়েছে, তাই তারা সঙ্গে রয়েছে। এবং ভবিষ্যতেও যারা আমার সঙ্গে পথ চলতে চাইছো এই ডেসক্রিপটিভের প্রিপারেশন নিয়ে, তাদেরকেও এটা বলা যে যারা এই বিষয়টা কখনো ডিলে হওয়া, কখনো একটু এদিক ওদিক হওয়া, এই বিষয়টার সাথে যারা মানিয়ে নিতে পারবে, তারাই একমাত্র সঙ্গে আসতে পারো। আর যেহেতু এটা আমার কোনো রেপিউটেড ইনস্টিটিউশন নয়, সে কারণে এখানে একটা পার্সোনাল গাইডেন্সের জায়গা থাকে, যেটা তোমরা আমি চেষ্টা করি আমার সীমিত সাধ্যের মধ্যে এবং সীমিত জ্ঞানের মধ্যে যেটুকু কম্পিটিটিভ পরীক্ষা বিষয় নলেজ রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিতে, এবং কারোর যদি পার্সোনালি কোথাও কোনো সমস্যা হয় সেগুলো কে অ্যাড্রেস করতে। এবং এখানে বলি যে আমার একটা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে বিভিন্ন সময় ইংরেজি এবং অন্যান্য সাবজেক্টের বিভিন্ন স্টাডি মেটেরিয়াল বা নোটস যখন যেটা মনে হয় যে সকলের জন্য প্রয়োজনীয়, সেটা আমি শেয়ার করে থাকি। সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এবং আমাদের অবজেক্টিভ একটা লাইভ, মানে অর্থাৎ অবজেক্টিভ ব্যাচ আমাদের যেরকম চলে সেটা তো চলছেই, তার সাথে সাথে একটা সকলের জন্য অ্যাক্সেসিবল একটা অবজেক্টিভ ক্লাস, লাইভ ক্লাস প্রতি শনিবার আমাদের হয় এই ইউটিউব চ্যানেলে। সেটা যারা জয়েন করতে চাও তারা জয়েন করতে পারো, এবং এই গ্রুপগুলোতে যদি কেউ ইন্টারেস্টেড হও তারা জয়েন করে নিতে পারো। এবং একদম শেষে যেটা বলার, যে ডেমো ক্লাস বিষয়ে অনেকের প্রশ্ন থাকে,
কোনো ডেমো ক্লাস আমি প্রোভাইড করি না, সুতরাং এই ডেমো ক্লাস দেবেন কি না, ফিস কত, এই প্রশ্নগুলো কমেন্ট বক্সে না আসাই বাঞ্ছনীয়, কারণ যা বলার ভিডিওতে সবটা বলা আছে। এরপরেও যদি কারোর কোনো কোয়ারি থাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা যদি মনে হয় যে কল করে কথা বলবে, সেক্ষেত্রে তোমরা কল করতে পারো আমাকে সকালবেলা 8টা থেকে 9টা, অথবা 10:30 থেকে 11:30, অথবা সন্ধেবেলা 7:30 থেকে 8:30। এই 3টে সময়ের মধ্যে যে কোনো সময় আমাকে কল করে নিতে পারো, এই নাম্বারে কল করে নিতে পারো। তাহলে আসন্ন দোল পূর্ণিমা এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা সকলের জন্য রইল। যারা বাংলা নববর্ষ থেকে আমাদের ইংরেজির নতুন ব্যাচে পথ চলা শুরু করতে চায়, আশা করি তাদের সাথে একটা লম্বা জার্নি আমরা শুরু করতে চলেছি। ভালো থেকো সবাই, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থেকো, সকলের প্রিপারেশন গতিময় হোক, সুস্থ থেকো।